নমস্কার, সুপ্রভাত, স্বাগত সিটিভিতে। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচিস্মিতা। শুরু করছি এডুকেশন অনলাইন। এডুকেশন অনলাইনের আজকের বিষয় নয়, বেশ কয়েকদিন ধরেই ক্লাস 11 নিয়ে আমরা পড়াশোনা করছি এবং চেষ্টা করছি 11-এর এক একটি বিষয় নিয়ে তোমাদের যা যা ডাউট রয়েছে তা ক্লিয়ার করার। কারণ ক্লাস 11 অর্থাৎ এই বছরের ক্লাস 11টা কিন্তু একটু অন্য বছরের তুলনায় আলাদা। কারণ ক্লাস 10-এর যারা পরীক্ষা দিয়েছিলে তাদেরকে 11-এ তুলে দেওয়া হয়েছে। ফলে তোমাদের কাছে এই বিষয়টি নিঃসন্দেহে যেমন একটু অন্যরকম, একটু একেবারে প্রথম, তেমনও তোমরা এই মুহূর্তে স্কুলে যেতে পারছো না। ফলে স্কুলের শিক্ষকদের সঙ্গে তোমাদের সহচর্য লাভ হচ্ছে না। ফলে তোমরা পড়াশোনা ঠিক স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারছো না। সব মিলিয়ে একটা ভীষণই পরিমাণ একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে, একটা কনফিউশন রয়েছে। এবং সেই কনফিউশন ক্লিয়ার করবার জন্যই আমরা বেশ কয়েকদিন ধরেই ক্লাস 11 নিয়ে আলোচনা করছি, এক একটি বিষয় নিয়ে আমরা পড়াচ্ছি। আজও আমরা পড়ব, তবে আজ আমরা অবশ্যই নিঃসন্দেহে ক্লাস 11 নিয়ে পড়বো এবং আজকে আমরা পড়বো কস্টিং এবং ট্যাক্সিং, অর্থাৎ এই ট্যাক্সেশন। নিঃসন্দেহে এই দুটি বিষয় নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। কস্টিং আর ট্যাক্সেশন, এই দুটি বিষয় নিয়ে পড়াশোনা করব। এবং তোমাদের যদি এই বিষয়ে কোনো রকম কনফিউশন থাকে, তোমরা যাকে ফোন করবে তার সঙ্গে আগে একটু পরিচয় পর্বটি সেরে নিই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দ্য পার্ক ইনস্টিটিউশন থেকে নরোত্তম দাস। স্যার, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। হ্যাঁ, আজকের অনুষ্ঠানে সকলকে স্বাগত। আমার ছাত্রছাত্রীদের আমার শুভকামনা এবং আমার যে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের সবাইকে আমার নমস্কার। আচ্ছা, তোমরা ক্লাস 11-এ ক্লাস শুরু করেছো। গতকাল থেকে আমরা কমার্সের ক্লাস দেখেছি। আজ আমরা যে সাবজেক্টটা নিয়ে আসছি সে সাবজেক্টটা হচ্ছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। তোমরা যারা 11-এ ভর্তি হয়েছো, সাবজেক্ট চুজ করেছো, দেখে নিয়েছো সাবজেক্টটা কী আছে, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। আচ্ছা, এইটুকু বলার আগে আমি একটু বলি, আমি দ্য পার্ক ইনস্টিটিউশন, শ্যামবাজার আমার স্কুল, সেই স্কুলের আমি কমার্সের টিচার। আচ্ছা, এই যে সাবজেক্টটা তোমরা কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এটা তোমাদের কাছে একদম নতুন সাবজেক্ট। এর আগে তোমরা 10 অবধি যে পড়াশোনা করেছো সেখানে এগুলো কিছুই ছিল না। সেই কারণে তোমাদের যেটা একটু করতে হবে সেটা হচ্ছে কি, খুব মনোযোগ সহকারে কিন্তু ক্লাসটা শুনতে হবে। দেখবে যদি ঠিকঠাক শোনো তুমি এই ক্লাসটা, তাহলে দেখবে কস্টিং ট্যাক্সেশন ব্যাপারটা একদম জলের মতো সহজ হয়ে গেছে। ঠিক আছে? তোমরা একদম এক মনে তোমাদের আজকের ক্লাসটা ফলো করো। ঠিক আছে? আমি ম্যাডামকে বলবো, ম্যাডাম আপনি কোশ্চেনে চলে আসুন। প্রথম প্রশ্ন যেটা আছে সেটা উনি আমাকে বলবেন, আমি তার উত্তরটা দেবো। আচ্ছা, আমি একেবারেই তোমাদের প্রথমে বলে দিই যে দেখো, সরাসরি নাম্বার কিন্তু আমাদের ওপেন করে দেওয়া হয়েছে। সেজন্য তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের সুবিধা মানে, অর্থাৎ তোমরা এখানে ফোন করতে পারো এবং তোমাদের যা যা ডাউটস রয়েছে তোমরা ক্লিয়ার করতে পারো। আমরা চেষ্টা করছি এই কস্টিং এবং ট্যাক্সেশন নিয়ে যা মোটামুটিভাবে পড়াশোনা শুরু বা তোমাদের সূত্রপাত বা বিশেষত তোমাদের যা কনফিউশন রয়েছে তা ক্লিয়ার করার। তবু তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু অনায়াসে ফোন করতে পারো। তাহলে বলছো আজকের আমাদের প্রথম যে পড়াশোনার ধারণা সেটা আজকে একটু শুরু করি। আজকে আমরা প্রথম প্রশ্ন, অর্থাৎ এই কস্টিং এবং ট্যাক্সেশন নিয়ে যে বিষয়টা তার একটু ধারণাটা জানবো স্যার। আচ্ছা, আমরা এই ধারণাটায় আসছি। তাহলে আমাদের প্রথম আসতে হবে আমরা স্লাইডের মাধ্যমে এখানে আসব। দেখো, আমাদের সাবজেক্টটা হচ্ছে কি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। এই কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এটার মানে কি, আমরা ইংলিশে বলছি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। ঠিক আছে? দেখো, নিচে সাবজেক্টটা লিখে দিয়েছি আমি। এই সাবজেক্টের বাংলাটা হচ্ছে পরিব্যয় হিসাববিদ্যা ও আয়করের রূপরেখা। ঠিক আছে? এই যে পরিব্যয় হিসাববিদ্যা বা আয়করের রূপরেখা, এটার মধ্যে দেখো দুটো পার্ট আছে। একটা কি কস্টিং পার্ট, আরেকটা আছে ট্যাক্সেশন পার্ট। অর্থাৎ দুটো বিষয় নিয়ে, অর্থাৎ দু ধরনের বিষয় আছে কিন্তু এই সাবজেক্টের মধ্যে। সাবজেক্ট একটা, কিন্তু বিষয় দু ধরনের। তোমরা গতকাল অ্যাকাউন্টেন্সি ক্লাস করেছো, অ্যাকাউন্টেন্সি কিন্তু এক ধরনের বিষয় ছিল, কিন্তু এখানে দু ধরনের বিষয় নিয়ে কিন্তু অ্যাকাউন্টেন্সি ক্লাসটা আছে, মানে আজকের কস্ট ট্যাক্স ক্লাসটা আছে। তাহলে আমি একটা পার্ট করে যদি এগোই, কস্টিং পার্টটা কি, এই যে কস্টিং, এই কস্টিংটা বাংলা হচ্ছে পরিব্যয় নির্ধারণ। বাংলাটা কি, পরিব্যয় নির্ধারণ। তাহলে দেখে এর মধ্যে আবার দুটো শব্দ আছে। দুটো শব্দ কি কি, একটা হচ্ছে পরিব্যয় বা কস্ট, আর এই পরিব্যয় বা কস্ট এটার মানে কি, পরিব্যয় বা কস্ট এটার মানে যদি আমরা ব্যাখ্যা করি, দেখো আমি অটোমেটিক্যালি লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ বোর্ডে, অটোমেটিক্যালি আমি লিখে দিয়েছি উৎপাদন ব্যয়। আচ্ছা,
এই যে পরিব্যয় বা কস্ট, এই শব্দটা আমাদের কাছে নতুন, কিন্তু দেখো আমরা বাস্তব জীবনে কোনো কিছু কিনতে গেলে আমাদের কোনো বন্ধু বা কেউ কোনো একটা ভালো জামা কাপড় বা কিছু একটা পরে এলো, আমরা আচ্ছা তোর এটা দাম কত নিয়েছে রে, সে হঠাৎ এমন একটা দাম বললো 4-5 হাজার টাকা দাম, ওটি ঘুরে এত কস্টলি জামাটা খুব কস্টলি, তার মানে কি জামাটা খুব দামি, তাই বোঝাচ্ছে তো, কস্ট কথাটা বলতে দাম বোঝাচ্ছে। অর্থাৎ আমি কোনো একটা জিনিস যে দামে কিনছি তাকে আমরা বলছি তার কস্ট, তাই তো, আমি কোনো একটা জিনিস যে দামে কিনছি তাকে বলছি আমার কস্ট। তাহলে আমাকে যিনি বিক্রি করছেন তিনি ওই জিনিসটা তৈরি করেছেন, তাহলে ওই জিনিসটা তৈরি করতে যা যা ব্যবহার করা হয়েছে তার খরচ বাবদ তাকে প্রদান করতে হয়েছিল, প্রদান করে তার সঙ্গে তার মুনাফাটা যোগ করেছেন, যিনি বিক্রি করছেন তিনি তার মুনাফাটা যোগ করে তিনি আমাকে বা খরিদ্দারের কাছে বিক্রি করছেন। তাহলে আমার কাছে কস্ট আছে আমি যে দামে কিনছি, উল্টো দিকে যিনি বিক্রি করছেন তার কস্ট কি, তিনি ওই জিনিসটা তৈরি করতে যা যা ব্যয় করেছেন, খরচ করেছেন। অর্থাৎ প্রকৃতপক্ষে ব্যবসায়ের দিক থেকে কস্ট কি, কস্ট হচ্ছে ওই যে কোনো রকম দ্রব্য, আমার হাতে একটা পেন দেখতে পাচ্ছ, এই পেনটা যিনি আমাকে বিক্রি করেছেন, তাহলে ইনি এই জিনিসটা তৈরি করতে যা যা উপাদান ব্যবহার করেছেন, সেই উপাদানের জন্য খরচ করেছেন, যন্ত্রপাতি ব্যবহার করেছেন, কর্মচারী নিয়োগ করেছেন, তাদের সমস্ত খরচ দিতে সমস্ত খরচ এর মধ্যে অন্তর্ভুক্ত করে তার সঙ্গে তার নিজস্ব প্রফিট যুক্ত করে কিন্তু আমাদের কাছে বিক্রি করছেন। তাহলে এই যে পেনটি তৈরি করতে কস্ট বা তার উৎপাদন ব্যয় যেটা হলো, সেইটাই হচ্ছে আমাদের এই আজকের বিষয়ে প্রধান জিনিসটা, অর্থাৎ উৎপাদন ব্যয়, এইটাই হচ্ছে কস্ট বা পরিব্যয়। এইবার চলে আসি এই পরিব্যয়ের মধ্যে আরেকটা জিনিস কি রয়েছে, আরেকটা কথা রয়েছে নির্ধারণ, তাই তো। নির্ধারণ মানে আমরা সাধারণভাবে জানি কোনো কিছু নির্ণয় করা, নির্ধারণ মানে কোনো কিছু নির্ণয় করা। তাহলে কস্টিং কথাটা থেকে আসছে আমরা উৎপাদন ব্যয় নির্ণয় করা, ঠিক আছে। এবার চলে আসি পরের পার্টে, আরেকটা পার্ট কি বললাম, ট্যাক্সেশন। ট্যাক্সেশনের বাংলাটা হচ্ছে কর নির্ধারণ। তাহলে ঠিক একইভাবে আমরা এই কর নির্ধারণ বিষয়টাকে ব্যাখ্যা যদি করি, এর মধ্যে দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে কর বা ট্যাক্স, আর এই ট্যাক্স বা কর জিনিসটা কি, দেখো আমরা ট্যাক্স কথাটা শুনেছি, আমরা মিউনিসিপ্যালিটি যারা থাকি মিউনিসিপ্যাল ট্যাক্স দিই, আমরা যারা পঞ্চায়েতে থাকি তারা পঞ্চায়েত অফিসে গিয়ে ট্যাক্স দিতে হয়, আমরা কোনো জিনিসপত্র কিনতে গেলে তার জিনিসের দামের উপর লেখা থাকে ইনক্লুডিং অল ট্যাক্সেস। অর্থাৎ এই ট্যাক্স কথাটা কি, ট্যাক্স কথাটা কিন্তু একটু ক্রিটিক্যাল। ট্যাক্সটা হচ্ছে এমন একটি প্রদেয় অর্থ যেটা আমরা সরকারকে দিচ্ছি, যে কোনো লোককে দিচ্ছি না, দিচ্ছি কাকে, সরকারকে। সরকারকে প্রদেয় অর্থ যেটা আমাকে বাধ্যতামূলকভাবে দিতে হয়, অর্থাৎ সরকারকে বাধ্যতামূলকভাবে প্রদেয় অর্থই হচ্ছে আমাদের কর বা ট্যাক্স। আর অন্যদিকে কি, এটাকে আমাকে নির্ধারণ করতে হবে, অর্থাৎ নির্ধারণ মানে নির্ণয় করা। তাহলে আজকের এই যে দেখো চার্টটা দেখতে পাচ্ছ, চার্টটা যদি আমি ব্যাখ্যা করি, দেখো সর্বশেষে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি। তাহলে এই যে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এটা প্রকৃতপক্ষে পরিব্যয়, হিসাববিদ্যা ও আয়করের রূপরেখা বলা হচ্ছে আমাদের সাবজেক্টের নাম। যখন দেখবে তোমরা বই কিনবে বা বই আছে যাদের কাছে, বইয়ের উপরে বাংলাতে লেখা আছে পরিব্যয়, হিসাববিদ্যা ও আয়করের রূপরেখা। তাহলে এই যে পরিব্যয়, হিসাববিদ্যা ও আয়করের রূপরেখা, এই বিষয়ের মধ্যে কি আছে দেখো, নিচে লাল কালি দিয়ে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, উৎপাদন ব্যয় নির্ধারণ এবং আয়কর ও অন্যান্য কর সম্পর্কে আলোচনা। এখানে দেখো উৎপাদন ব্যয় নির্ধারণ কস্টিংয়ের বিষয়, কিন্তু আয়কর এবং অন্যান্য কর কেন বলা হচ্ছে, কারণ কর অনেক রকমের আছে। আমরা যারা সার্ভিস করি অর্থাৎ চাকরি করছি, তারা আমরা যে ইনকাম করছি তারপর আমরা ট্যাক্স দিচ্ছি। যারা বিভিন্ন রকম কাজে নিযুক্ত তারা যে ইনকাম করছেন তার উপর যে ট্যাক্স দিচ্ছেন সরকারকে, সেটা হচ্ছে আয়কর বা ইনকাম ট্যাক্স বলি। অপরদিকে এমন কিছু কর আছে যারা ইনকামের উপর নির্ভর করে না, যেমন আমরা গাড়ির উপর ট্যাক্স দিই, বাড়ির উপর ট্যাক্স দিই, কর্পোরেশনে থাকার জন্য ট্যাক্স দিই, অর্থাৎ আয়কর ছাড়াও অন্যান্য কর আছে। তাহলে এই যে আয়কর এবং অন্যান্য যত রকমের কর আছে সেই বিষয়ে আইন কানুন নির্ধারণের পদ্ধতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে ট্যাক্সেশনের কাজ। তাহলে কস্টিং এবং ট্যাক্সেশন বিষয়টা কি বোঝা গেল, কিছু মাথায় আসছে, ঠিক আছে, আশা করি কিছু বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসি পরের বিষয়ে। আচ্ছা, অবশ্যই আমরা পরের বিষয়ে এবার একটু চোখ রাখবো। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, কারণ স্যার ভীষণ সুন্দরভাবে একটা ডিসপ্লের মাধ্যমে তোমাদের বুঝালেন পুরো বিষয়টি। আশা করি সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, তাহলে কি আমরা পরেরটা? হ্যাঁ, পরের কোশ্চেন। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের সম্ভবত সিলেবাস রয়েছে বোধহয় পরের প্রশ্ন।
এখান থেকে বেরিয়ে আসুন। আচ্ছা আচ্ছা, তোমাদের একটুখানি বলে দিই একটা বিষয়, স্যার অবশ্যই ততক্ষণ দেখছেন, ততক্ষণ তোমাদের বলে দিই যে স্কুল কলেজ নিঃসন্দেহে খুলবে, তবে তার মধ্যে তোমাদের একটা বিষয়কে কিন্তু একটু মাথায় রেখে চলতে হবে, কারণ যেহেতু ক্লাস 11, ফলে 11-এ কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আর এই কারণে পড়াশোনা করতে হবে কারণ উচ্চ মাধ্যমিক পরের বছর, আর আমাদের দ্বিতীয় বড় পরীক্ষা, অর্থাৎ মাধ্যমিক হচ্ছে আমাদের প্রথম বড় পরীক্ষা এবং পরবর্তী সবথেকে বড় পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিক। আর এই উচ্চ মাধ্যমিক কিন্তু নির্ণয় করে যে তোমাদের ভবিষ্যতের পথ কোনটা হবে, তোমরা ভবিষ্যতে কোন পথে এগোবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের জীবিকা নির্বাহ বা আমাদের বিশেষত বলা হয় যে আমরা কোন লক্ষ্যে গিয়ে উপস্থিত হতে চাই, তাও কিন্তু নির্ধারণ করবে এই ক্লাস 12 বা 11-এর পড়াশোনা। তাই এই পড়াশোনাটাকে নিঃসন্দেহে খুব ভালো করে করতে হবে, মনোযোগ দিয়ে অবশ্যই পড়াশোনা করো। স্যার রয়েছে তোমাদের সঙ্গে। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা কি বুঝলাম, কস্টিং এবং ট্যাক্সেশন সাবজেক্টটা কোন বিষয় সংক্রান্ত আলোচনা, আশা করি কিছুটা মাথায় ঢুকেছে। এইবার আমরা যে 11-এ পড়ছি, অর্থাৎ তোমরা 11 পড়ছো, আমি নই, তোমরা, ঠিক আছে, তোমরা যে 11-এ পড়ছো, 11-এ তাহলে একদিকে হচ্ছে উৎপাদন ব্যয় নির্ধারণ বিষয় রয়েছে এই সাবজেক্টটার মধ্যে, আবার অন্যদিকে কর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কর রয়েছে, ইনকাম ট্যাক্স, আদার ট্যাক্স, এগুলো রয়েছে। তাহলে এর মধ্যে আমাদের 11-এ কোন অংশটুকু পড়তে হবে, তাহলে তার জন্য আমাদের কাউন্সিল একটা সিলেবাস করে দিয়েছে, তাই তো? সেই সিলেবাসটা কী আছে, তোমরা যারা বই কিনেছো তো বইতে পেয়ে যাবে, তবুও আমি একটু ওটাকে একটু তোমাদের বোঝানোর চেষ্টা করছি, দেখো বুঝতে পারছো কি না। তাহলে আমরা কী করছি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন ক্লাস 11 সিলেবাস, এই সিলেবাসের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে কস্টিং পার্ট, আর অবশ্যই আরেকটা দেখে নিয়েছো ট্যাক্সেশনের পার্ট। তাহলে কস্টিং পার্টে আমাদের কাউন্সিল নির্ধারণ করে দিয়েছে 40 মার্কস। এই 40 মার্কসের মধ্যে কটা অধ্যায় রয়েছে? প্রথম অধ্যায় রয়েছে পরিবাহী হিসাব নিকাশের সূচনা, বা ইংলিশে দেখবে লেখা আছে ইন্ট্রোডাকশন টু কস্টিং। এখানে আছে 8 মার্কস। এই 8 মার্কসটা কীভাবে ভাগ করা আছে, এখানে একটা কোশ্চেন থাকবে 4 মার্কের, আর 4টে কোশ্চেন থাকবে 1 মার্ক করে, ঠিক আছে। এরপরে দ্বিতীয় অধ্যায়ে কী আছে, দ্বিতীয় অধ্যায়ে দুটো বিষয় আছে, কিন্তু এর মার্কস আছে 14 মার্ক। এই মার্কসটা কীভাবে ডিস্ট্রিবিউশন করা আছে, একটা থাকবে 8 মার্কের কোশ্চেন, আর 6টা থাকবে 1 মার্কে। এই 6টা বা এই 1 মার্কের কোশ্চেনগুলো একটু মনে রাখবে, এমসিকিউ এবং এসএকিউ। তোমরা এর আগে শুনে নিয়েছো স্যারদের কাছে, নিশ্চয়ই ক্লাসের স্যার বা বাড়িতে যারা আছেন তাদের কাছে শুনে নিয়েছো যে এমসিকিউ এসএকিউ মানে সেগুলো 1 মার্কের থাকবে। সেগুলো হচ্ছে এই এমসিকিউ এসএকিউ মিলে এই অধ্যায় 6টা থাকবে কোশ্চেন। এই যে দ্বিতীয় অধ্যায়ে দু রকমের বিষয় আছে, একটা পরিব্যয়ের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ কস্ট। এই যে এর আগে পরিব্যয় কথাটা বলছিলাম, কস্ট কথা বলছিলাম, এদের শ্রেণীবিভাগটা এই অধ্যায়ের মধ্যে আছে। আর দ্বিতীয়ত কী আছে, পরিব্যয়পত্র প্রস্তুত। পরিব্যয়পত্র প্রস্তুত যেটা তোমরা প্রধান করে থাকো সেটা হচ্ছে প্রিপারেশন অফ কস্ট শিট, এটা গেলো দ্বিতীয় অধ্যায়। এবার আসি তৃতীয় অধ্যায়ে, কাঁচামালের পরিব্যয় 1। এখানে 1 কেন বলা হয়েছে, কারণ কাঁচামালের পরিব্যয় চ্যাপ্টারটা অনেক দীর্ঘায়িত, অনেক বড়। তার একটা অংশ তোমাদের 11-এ আনা আছে, আর একটা অংশ ক্লাস 12-এ গিয়ে পাবে। এই চ্যাপ্টারে আছে তোমার 18 মার্কস। এর ভাগটা কি আছে, একটা কোশ্চেন থাকবে 6 মার্কের, আবার আরেকটা কোশ্চেন থাকবে 4 মার্কের, আর আরেক থাকবে 8টা কোশ্চেন থাকবে 1 মার্ক করে। তাহলে কত হলো, 4 4 10 আর 8 18 হয়ে গেল। এইটা গেল আমার ট্যাক্সেশনের পার্ট। তাহলে দেখো 18 আর 14 32, আর প্রথম চ্যাপ্টারে আছে 8 40 হয়ে গেল। তাহলে এটা কস্টিংয়ের পার্ট চলে গেল। এরপর আছে ট্যাক্সেশনের পার্ট। আচ্ছা আচ্ছা, এই চ্যাপ্টারের মধ্যে যেটা বলতে ভুলে গেছি, পার্ট আছে আমার, এই চ্যাপ্টারের মধ্যে আমার কতগুলো পার্ট আছে, কাঁচামালের মজুতকরণ আছে একটা, কাঁচামালের নিয়ন্ত্রণ বা মেটেরিয়াল কন্ট্রোল আছে, আর আছে এই দুটো জিনিস আছে, কাঁচামালের মজুতকরণ বা স্টোরিং অফ মেটেরিয়ালস, আর কাঁচামালের নিয়ন্ত্রণ বা মেটেরিয়াল কন্ট্রোল। এই দুটো বিষয়ের মধ্যে তোমাকে ওই 6 মার্কের একটা কোশ্চেন থাকবে, 4 মার্কের একটা কোশ্চেন থাকবে, আর 1 মার্কের 8টা কোশ্চেন থাকবে। এরপরে চলে আসি ট্যাক্সেশন পার্ট। ট্যাক্সেশন পার্টে 40 মার্ক থাকবে। এখানে প্রথম অধ্যায়ে কী আছে, প্রথম অধ্যায়ে 10 মার্ক আছে। এই মার্কসটা আছে 1 মার্ক, একটা কোশ্চেন থাকবে 4 মার্কের, 6টা কোশ্চেন থাকবে 1 মার্কের। এর মধ্যে কি আছে, এইটা হচ্ছে ভূমিকা, অর্থাৎ এই যে ট্যাক্সেশন বিষয় ভূমিকা, প্রাথমিক ধারণা যেটা। এরপরে রয়েছে প্রাথমিক ধারণা, ঠিক আছে। ভূমিকা মানে একদম শুরুটা, সূচনা যাকে বলি, সেটা সূচনার পরেই আছে এর মধ্যে ভূমিকা যে বিষয়গুলো, এই দু রকমের বিষয় আছে এখানে। আর যে সমস্ত আয় মোট আয়ের অংশ নয়, যে সমস্ত আয়গুলি আমার মোট আয়ের অংশ নয়, সেইগুলি এই অধ্যায়ের মধ্যে আছে, ঠিক আছে। এরপরে আছে দ্বিতীয় অধ্যায়ে থাকছে 10 মার্ক,
10 মার্ক থাকছে কি, একটা কোশ্চেন থাকবে 4 মার্কের, 6টা কোশ্চেন থাকবে 1 মার্কের। ঠিক আছে, এখানে এই চ্যাপ্টারের মধ্যে একটি বিষয় আছে, সেটা হচ্ছে আবাসিক মর্যাদা ও করের প্রয়োগ। আবাসিক মর্যাদার ইংলিশটা হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনকাম ট্যাক্স অফ ইন্ডিভিজুয়ালস। ঠিক আছে, এবার তৃতীয় অধ্যায় কত আছে? তৃতীয় অধ্যায় আছে 10 মার্ক। এই 10 মার্কের ভাগ কী আছে? 4 মার্কের একটা কোশ্চেন থাকবে আর 1 মার্কের 6টা কোশ্চেন থাকবে। এই তৃতীয় অধ্যায়ের মধ্যে কি আছে? কৃষি আয়। কৃষি আয় মানে আমরা ইংলিশে পাবো হচ্ছে এগ্রিকালচারাল ইনকাম। আর চতুর্থ অধ্যায়, যেটা সবথেকে বড় অধ্যায় ট্যাক্সেশনের, সেখানে থাকবে 15 মার্ক। এই 15 মার্কের ভাগটা কী আছে? একটা কোশ্চেন থাকবে 10 মার্কের আর 5টা কোশ্চেন থাকবে 1 মার্কের। এই অধ্যায়ের মধ্যে রয়েছে বেতন থেকে আয়, যে এটা আমরা বলছিলাম ইনকাম ট্যাক্স, বা আমরা যে চাকরি করছি, স্যালারি পাচ্ছি, সেই স্যালারি থেকে যে আমরা ইনকাম করছি সেটা কিভাবে নির্ধারণ করা হবে, সেটা হচ্ছে এই ট্যাক্সেশনের চতুর্থ অধ্যায়। তাহলে কত হলো দেখো, 15 আর 10 25 আর 10 35 আর 10, আচ্ছা প্রথম অধ্যায় আছে, আচ্ছা এখানে 40 মার্ক আছে। ঠিক আছে, আর 20 মার্ক থাকবে প্রজেক্টে। ঠিক আছে, এটা গেল আমাদের সিলেবাস বিষয়। আচ্ছা, আমরা দুটি বিষয় পড়লাম, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে একটা ধারণা নিলাম এবং তার সঙ্গে সিলেবাসটা পড়লাম। এবার স্যার একটুখানি জানতে চাইবো, যারা ক্লাস 11-এ উঠেছে, অর্থাৎ ক্লাস 10 থেকে একেবারে 11, স্কুলটাও শুরু হয়নি, ফলে তাদের একটা যদি ধারণা দেওয়া যায় যে পড়াশোনার শুরুটা ঠিক কোথা থেকে করব। হ্যাঁ, এইবার পড়াশোনা শুরু বলতে আজকে আমাদের মানে দু রকমের বিষয় হচ্ছে এই সাবজেক্টের মধ্যে, একটা হচ্ছে কস্টিং আর একটা হচ্ছে ট্যাক্সেশন। এবার কস্টিং পার্টে আমরা প্রথম রয়েছে, তাহলে আমরা কস্টিং পার্টটা থেকে আমরা শুরু করাটাই আমার দিক থেকে মনে হয় সুবিধাজনক, কারণ ট্যাক্সেশনটা একটু নতুন এবং ট্যাক্সেশন পার্টটা কেমন একটু খটোমটো মনে হচ্ছে, যে ট্যাক্স সরকারকে দিতে হবে, সেটা আবার কি অন্যরকম ধারণা। যাই হোক, কস্টিং যেটা আমরা উৎপাদন ব্যয়, আমরা কোনো যারা দ্রব্য সামগ্রী উৎপাদন করছে তারা সেই দ্রব্য উৎপাদন করতে কিভাবে তাদের উৎপাদন ব্যয় নির্ধারণ করছে, অর্থাৎ আমাদের সেই কস্টিং, সেই দিকটা থেকে আমরা আলোচনা করলে ধীরে ধীরে আমরা এগোতে পারলে তাহলে দেখবে এই সাবজেক্টটা সহজ হবে। তাহলে আমরা শুরু করব আজকে এই কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সাবজেক্টের মধ্যে আমরা শুরু করব কোনটা? কস্টিং পার্ট। ঠিক আছে, কস্টিং পার্টে প্রথম অধ্যায় কী ছিল? পরিব্যয় হিসাব নিকাশের সূচনা বা ইন্ট্রোডাকশন টু কস্ট অ্যাকাউন্টিং। ঠিক আছে, আমরা আজকে শুরু করব কস্টিংয়ের ফার্স্ট চ্যাপ্টার বা পরিব্যয় হিসাব নিকাশের সূচনা। ঠিক আছে, এবার এই অধ্যায়ের মধ্যে কি প্রশ্ন আছে? প্রথম আমরা একদম বিষয় দেখবে, ম্যাডামের কাছে প্রশ্ন আছে 4 নম্বর প্রশ্নে, আমি সেটা সেট করে দিয়েছি। আচ্ছা, একদম প্রথম প্রশ্নটা আমি বলে দিই। প্রথম প্রশ্নটা রয়েছে, যেমন যে সাবজেক্ট নিয়ে পড়ানো হচ্ছে সেটাই রয়েছে, অর্থাৎ পরিব্যয় বলতে কি বোঝো? অর্থাৎ পরিব্যয়, ওই যে দুটো পার্ট করেছিলাম কস্টিং, সেখান থেকে একটা পার্ট এনেছিলাম কস্ট। তাহলে এই কস্ট বা এর বাংলা হচ্ছে পরিব্যয়। এই কস্ট বা পরিব্যয় বলতে কি বোঝায়? দেখো, ওই সাবজেক্ট আলোচনার সময় বলেছিলাম উৎপাদন ব্যয় নির্ধারণ। এইবার তোমাদের সুবিধার জন্য আমি এটাকে দেখো বোর্ডে লিখে দিচ্ছি, বোর্ডটা দেখো, দেখতে পাচ্ছ? কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য বিভিন্ন উপাদান বাবদ যে ব্যয় হয় তাদের সমষ্টিকে ওই দ্রব্য বা সেবার পরিব্যয় বা কস্ট বলা হয়। অর্থাৎ এই পেনটা দিয়ে দেখিয়েছিলাম, এই পেনটা তৈরি করতে যে মেটেরিয়াল লেগেছে, তার সঙ্গে লেবার লেগেছে, যন্ত্রপাতি ব্যবহার করেছি তার পিছনে খরচ হয়েছে, লাইট লেগেছে, ইলেকট্রিসিটি লেগেছে, ঘরের ভাড়া লেগেছে, এরকম যত রকমের উপাদান লাগে কোনো দ্রব্য উৎপাদন করতে, সেই উপাদানগুলোর খরচ যোগ করার পরে মোট যেটা পাবো সেটাই হচ্ছে এই পেনের কস্ট। বোঝা গেল? সেটাই হচ্ছে কস্ট বা পরিব্যয়। ঠিক আছে, এরপরে কি আছে? পরবর্তী প্রশ্ন আছে, দেখো পরিব্যয় নির্ধারণ বলতে কি বোঝো? তাহলে দেখো, এই কস্ট কথার সঙ্গে সঙ্গে আরেকটা কথা যেটা আমরা সাবজেক্টের মধ্যে লেখা রয়েছে, কস্টিং। কস্টিং কথাটা রয়েছে, অর্থাৎ এর বাংলাটা হচ্ছে পরিব্যয় নির্ধারণ। তাহলে পরিব্যয় নির্ধারণটা কি? বোর্ডটা দেখো, কোনো দ্রব্য বা সেবা উৎপাদন ও প্রদানের জন্য যে সকল বিভিন্ন উপাদান বা উপকরণ ব্যবহার করা হয়, আলাদা আলাদাভাবে তাদের ব্যয় নির্ধারণ করাকে পরিব্যয় নির্ধারণ বা কস্টিং বলা হয়।
অর্থাৎ এই পেনের দাম যেমন নির্ধারণ করলাম, এই পেন তৈরি করতে যে মেটেরিয়াল লেগেছে, অর্থাৎ যদি এটা আমি রাবারের পেন ধরি তাহলে রাবার একটা মেটেরিয়াল, এর সঙ্গে কিছু মেটাল থাকে, আমরা সাধারণ যে পেন ব্যবহার করি তার মধ্যে কালি দিতে হয়, রিফিল দিতে হয়, তাহলে এগুলো হচ্ছে তার উপাদান। এই অর্থাৎ পেনের দাম যেমন নির্ধারণ করব, ওই যে উপাদানগুলো অর্থাৎ এই মেটেরিয়াল কিনেছি তার দাম নির্ধারণ করতে হবে। আবার শ্রমিকদের যে মজুরি দেওয়া হচ্ছে তাকে আমরা ইংলিশে বলি ওয়েজেস, সেগুলো নির্ধারণ করতে হবে, স্যালারি নির্ধারণ করতে হবে, বাড়ি ভাড়া অর্থাৎ রেন্ট নির্ধারণ করতে হবে। এই যে বিভিন্ন বিষয়ে আমার নির্ধারণ করা, অর্থাৎ সামগ্রিকভাবে দ্রব্যের উৎপাদন মূল্য এবং যত রকমের উপাদান আমরা দ্রব্য উৎপাদন করতে ব্যবহার করব, যেগুলো আমরা চোখে দেখতে পাই সেগুলোকে আমরা বুঝতে পারি, যেগুলো আমরা চোখে দেখতে পাই না সেগুলোকে সার্ভিস বা সেবা বলা হয়। সেই সেবাগুলোর মূল্য নির্ধারণ করা এই কস্টিংয়ের কাজ। অর্থাৎ কস্টিং হলো কোনো দ্রব্য বা সেবা উৎপাদন ও প্রদানের জন্য যে সকল বিভিন্ন উপাদান বা উপকরণ ব্যবহার করা হয়, আলাদা আলাদাভাবে তাদের ব্যয় নির্ধারণ করাকে পরিব্যয় নির্ধারণ বা কস্টিং বলা হয়। এর সঙ্গে রিলেটেড আর একটা বিষয় আছে, সেটা ম্যাডাম জিজ্ঞাসা করবেন নিশ্চয়ই। পরবর্তী প্রশ্ন রয়েছে, হিসাব পরিব্যয় হিসাব নিকাশ বা কস্ট অ্যাকাউন্টিং বলতে কি বোঝো? পরিব্যয় হিসাব নিকাশ বা কস্ট অ্যাকাউন্টিং, বোর্ডটা দেখো, দেখতে পাচ্ছ? পরিব্যয় হিসাব নিকাশ বা কস্ট অ্যাকাউন্টিং, দেখো তিনটে বিষয়, কস্ট, কস্টিং, কস্ট অ্যাকাউন্টিং, তিন রকমের বিষয় এলো। এই তিনটে ধারণা থাকলে, পরিষ্কার যদি ধারণা থাকে, তাহলে আমাদের কস্টিংয়ের সমস্যা হবে না। বলছে এটা হচ্ছে অ্যাকাউন্টিং মানে হিসাব করা, মানে যে পদ্ধতির মাধ্যমে উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যসমূহ লিপিবদ্ধকরণ মানে লিখতে হবে খাতায়, সংক্ষেপণ সেটাকে কাজে ব্যবহার করার জন্য আলাদা আলাদাভাবে ভাগ করে করে সংক্ষিপ্ত করতে হবে, পরিবেশন অর্থাৎ যারা এগুলো ব্যবহার করছে অর্থাৎ ম্যানেজমেন্ট তাদের কাছে পাঠাতে হবে, এবং বিশ্লেষণ, এবং ম্যানেজমেন্ট সেগুলো কী করবে, সেগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করবে যে এটা খরচ বেশি হলো না কম হলো না, আমাদের এটা খরচ কমানোর প্রয়োজন আছে, অর্থাৎ বিশ্লেষণের মাধ্যমে উক্ত উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ ব্যয় আমাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। ব্যবসা চালাতে হলে কী হতে, যত ব্যয় মানে খরচ যত কম রাখা যাবে আমাদের লাভ বেশি হবে। অর্থাৎ ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য যে ব্যবস্থা তাকে পরিব্যয় হিসাব নিকাশ বা কস্ট অ্যাকাউন্টিং বলা হয়। অর্থাৎ আমি এটাকে কি বলছি, যে পদ্ধতির মাধ্যমে উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যসমূহ লিপিবদ্ধকরণ, সংক্ষেপণ, পরিবেশন ও বিশ্লেষণের মাধ্যমে উক্ত উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করা যায় তাকে পরিব্যয় হিসাব নিকাশ বা কস্টিং বলা হয়। তাহলে আমার এটা বোঝা গেল? আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি তাহলে চলে যাব? হ্যাঁ, এবার চলে আসি। পরবর্তী প্রশ্ন তাহলে রয়েছে, পরিব্যয় হিসাব নিকাশের উদ্দেশ্যগুলি কি কি? আরও একবার বলে দিই, পরিব্যয় হিসাব নিকাশের উদ্দেশ্যগুলি কি কি? আচ্ছা, তাহলে পরিব্যয় হিসাব নিকাশে চলে এলাম। অর্থাৎ উৎপাদনের উপকরণগুলো যা রয়েছে তাদের ব্যয়গুলোকে আলাদা আলাদাভাবে নির্ধারণ করা হচ্ছে, সেটা হচ্ছে পরিব্যয় হিসাব নিকাশকরণ। তাহলে এর উদ্দেশ্য, তাহলে এই যে পরিব্যয় হিসাব নিকাশকরণ কেন করব, উদ্দেশ্য মানে কি, আমরা কী জন্য কাজটা করছি, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রত্যেকটা বিষয়ের মধ্যে যত রকম সাবজেক্ট আছে উদ্দেশ্য কথাটা থাকে। এই উদ্দেশ্যটা যদি ধারণা থাকে, উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য মানে আমরা কী জন্য করছি ওটা। অর্থাৎ এই যে কস্ট অ্যাকাউন্টিং পরিব্যয় হিসাব নিকাশটা কেন করব, এইটা যদি আমি বুঝতে পারি তাহলে দেখবে বিষয়টা আরও বেশি তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে উদ্দেশ্যটা কি জেনে নিই। সাধারণত আমরা প্রশ্নের উত্তর লেখার সময় একটা হেডিং দিই, বোর্ডটা দেখতে পাচ্ছ, এই যে হেডিংটা কি, সাধারণত নিম্নলিখিত উদ্দেশ্য সাধনের জন্য পরিব্যয় হিসাব নিকাশ করা হয়। কি, এক নম্বর হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয়, দ্রব্য যেটা উৎপাদন করলাম তার উৎপাদন ব্যয় নির্ণয়। কি হচ্ছে, পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে নির্দিষ্ট কোনো সময়ে কিংবা নির্দিষ্ট কোনো পণ্য উৎপাদন করতে ঠিক কত ব্যয় হয়েছে তা নির্ণয় করা পরিব্যয় হিসাব নিকাশের প্রধান উদ্দেশ্য। বোঝা গেল? দু নম্বর কি, বিক্রয় মূল্য নির্ধারণ, অর্থাৎ এটা উৎপাদন করলাম তার বিক্রয় মূল্য কত হবে, অর্থাৎ কত দামে বিক্রি করবে সে, সেটাও এর এই কস্ট অ্যাকাউন্টিংকে ঠিক করতে হবে। অর্থাৎ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করাও এই পরিব্যয় হিসাব নিকাশের অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ শুধু উৎপাদন ব্যয় নির্ধারণ করলে হবে না, আমি যেটা উৎপাদন করি সেটা বাজারে বিক্রি করতে হবে, কত দামে বিক্রি করবো, কতটুকু প্রফিট নেব, নিয়ে তবে আমি বাজারে সেটাকে বিক্রি করব। তাই বিক্রয় মূল্য নির্ধারণও, আমরা যে কস্টিং কথা বলতে এতক্ষণ বলছি উৎপাদন ব্যয় উৎপাদন, কিন্তু উৎপাদন করে ব্যয় কত হলো সেইটুকুতে আমি সীমাবদ্ধ থাকলে হবে না। আমি উৎপাদন করেছি কী জন্য, বিক্রি করব, বিক্রি করে প্রফিটটা পাবো, তাই তো? তাহলে এই উৎপাদন ব্যয়ের সঙ্গে কতটুকু প্রফিট নেব নিয়ে
বাজারে খরিদ্দারের কাছে কত দামে বিক্রি করো, সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করাও এই পরিব্যয় হিসাব নিকাশের অন্যতম উদ্দেশ্য। 3 নম্বর কি আছে? ব্যয় নিয়ন্ত্রণ। 3 নম্বর হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ আমার যেন বেশি না হয়ে যায়। তাহলে কি বলছে? আমরা দুটো পয়েন্ট বুঝলাম। উৎপাদন বলছে উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় ও বিক্রয় মূল্য নির্ধারণ করার পাশাপাশি উৎপাদন ব্যয় বিশ্লেষণের মাধ্যমে বিশ্লেষণ করতে হবে। ব্যয় নিয়ন্ত্রণ করাও পরিব্যয় হিসাব নিকাশের অন্যতম উদ্দেশ্য, অর্থাৎ আমার নিয়ন্ত্রণে কন্ট্রোলে রাখতে হবে সেটাকে। হলো 4 নম্বর হচ্ছে কাজভিত্তিক মুনাফা নির্ধারণ। কাজভিত্তিক মুনাফা নির্ধারণ কি? পরিব্যয় হিসাব নিকাশের মাধ্যমে কি করা হচ্ছে? সামগ্রিকভাবে পণ্যের উৎপাদন ব্যয় জানা যাচ্ছে, আমরা জানতে পারছি। সেই সঙ্গে পণ্যের উৎপাদনের বিভিন্ন স্তরে বা প্রক্রিয়ায়, মানে স্টেপ বাই স্টেপ যখন পণ্যগুলো তৈরি হচ্ছে, আমরা দেখো যখন জামা কাপড় যারা তৈরি করে, জামা কাপড় একজন যে টেলার মাস্টার যাকে বলে, সে কী করে? জামা কাপড়ের পিস, বড় একটা থান পিসটাকে একদম নির্দিষ্ট সাইজ অনুসারে কেটে রেখে দিল। সে কিন্তু সেটা সেলাই টেলাই করে না, আবার আরেকজনকে দিচ্ছে, সে ওই কাট পিসগুলো নিয়ে সেলাই করে সে ফেলে দিল, রেখে দিচ্ছে টাই করে। আরেকজনের কাছে হেম করতে গেল, তাই তো, হেম করে তারপর আরেকজন সেটাকে প্রেস করছে। এইভাবে আমাদের জামা কাপড়গুলো তৈরি হয়। তেমনি প্রতিটা দ্রব্য যখন তৈরি, তার বিভিন্ন স্টেপ আছে। তাই বলছি কি, এই যে বিভিন্ন স্টেপে বা প্রক্রিয়ায় যে কত ব্যয় হচ্ছে, সেই বিষয়গুলো এই কস্টিংয়ের মাধ্যমে এগুলো ঠিক করা যায়। এই পর্যায়ে এত ব্যয়, এই পর্যায়ে এত ব্যয়, তাহলে ওই পর্যায়ে কোন পর্যায় থেকে কত মুনাফা হচ্ছে সেটাও কিন্তু এখান থেকে জানা যায়। তাই বলছি কি, পরিব্যয় হিসাব নিকাশের মাধ্যমে সামগ্রিকভাবে পণ্যের উৎপাদন ব্যয় জানা যায় এবং সেই সঙ্গে পণ্যের উৎপাদনের বিভিন্ন স্তরে বা প্রক্রিয়ার ব্যয়ও আলাদাভাবে জানা যায়। ফলে ওই উৎপাদন ব্যয় থেকে পণ্য উৎপাদনের সামগ্রিক মুনাফা এবং কার্যভিত্তিক মুনাফার পরিমাণও জানা যায়। এবার চলে আসি 5 নম্বর, পরবর্তী প্রশ্নে আরেকটা পয়েন্ট আছে। আচ্ছা, ব্যবস্থাপকদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। ব্যবস্থাপক কি? ম্যানেজমেন্ট যারা ম্যানেজার থাকে, আমরা জানি কোনো একটা কোম্পানিতে ম্যানেজার হতে হলে প্রচুর মাইনে দেয়। তাহলে এই ম্যানেজমেন্টের কাজ কি? ম্যানেজমেন্টের কাজ হচ্ছে তারা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়। তাহলে এই যে উৎপাদনকারী প্রতিষ্ঠানে যারা ম্যানেজমেন্টে আছে, তারা সিদ্ধান্ত নেবে তো যে কোন দ্রব্য উৎপাদন করা উচিত, কোথা থেকে কাঁচামাল কিনে আনা উচিত, কোন কর্মচারীকে রাখা উচিত, কোন কর্মচারীকে রাখা উচিত নয়, এই সমস্ত বিষয়ে। তাহলে এই যে এতক্ষণ ধরে যে বিষয়গুলো জানছিলাম, উৎপাদন ব্যয়, বিক্রয় মূল্য, ব্যয় নিয়ন্ত্রণ, এগুলো সব কিছু জানা যাচ্ছে, আর পর্যায়ভিত্তিক মুনাফা জানা যাচ্ছে। তাহলে এই বিষয়ের উপর ভিত্তি করে কি করবে? ব্যবস্থাপকরা সিদ্ধান্ত নেবে। বলছে পরিব্যয় হিসাব নিকাশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপকগণ পণ্য উৎপাদন, বন্টন, বিক্রয় প্রভৃতি বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাহলে এই হলো আমার পরিব্যয় হিসাব নিকাশের উদ্দেশ্য। ঠিক আছে, আমরা উদ্দেশ্য পড়লাম, এবার আমরা একটু বৈশিষ্ট্যের দিকে চোখ দেব। আচ্ছা, এইবার চলে আসি এই যে পরবর্তী প্রশ্ন, আমরা বৈশিষ্ট্য। হ্যাঁ, পরিব্যয় হিসাব নিকাশের বৈশিষ্ট্য বা ফিচার্স, অর্থাৎ কি দেখে আমরা চিনব। দেখো, বৈশিষ্ট্য মানে কি দেখে তাকে চেনা যাবে? আমার বৈশিষ্ট্য কি? এই যে আমার চেহারাটা বাইরে থেকে দেখলে, ঠিক পরিব্যয় হিসাব নিকাশকে কীভাবে চিনবো? বলে যে সকল স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি পরিব্যয় হিসাব নিকাশকে অন্যান্য হিসাব নিকাশের শাখা থেকে, হিসাব নিকাশে ওই যে অ্যাকাউন্টেন্সি একটা হিসাব নিকাশ, তাহলে ওইগুলো শাখা থেকে, আবার ট্যাক্সেশনও একটা হিসাব নিকাশের পদ্ধতি কিন্তু। তো এই সব বিভিন্ন আরও অনেক কিছু আছে হিসাব নিকাশের, সেই পদ্ধতিগুলো থেকে আলাদা করেছে। সেগুলো কি কি? 1 নম্বর হচ্ছে প্রক্রিয়া। এটা একটা প্রক্রিয়া। সেটা কি বলছে? এটি এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ও পরিষেবার পরিব্যয় নির্ধারণ, ব্যয়ের হিসাব নিকাশ ও ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। 2 নম্বর হচ্ছে স্বতন্ত্র শাখা। এটা একটি স্বতন্ত্র শাখা। পরিব্যয় হিসাব নিকাশের নীতি, পদ্ধতি, প্রক্রিয়া ও ধারণাগুলি অন্যান্য হিসাববিদ্যার শাখা থেকে সম্পূর্ণ আলাদা, অর্থাৎ এটি একটি সম্পূর্ণ স্বতন্ত্র শাখা। 3 নম্বর হচ্ছে তথ্য পদ্ধতি। পরিব্যয় হিসাব নিকাশে কি তথ্য দেয়? বলছে পরিব্যয় হিসাব নিকাশে উৎপাদন প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করা হয়, যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের ব্যবস্থাপকগণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। সেটা আমরা আগেই দেখে নিয়েছি। 4 নম্বর হচ্ছে এটা একটি পেশা। এটা একটা পেশা হিসাবে নিয়েছি। বর্তমানে যে বললাম যে চাকরি করছে, যে পরিব্যয় হিসাব নিকাশকে একটি বিশেষ পেশা হিসাবে গণ্য করা হচ্ছে বর্তমানে। এই প্রকার পেশায় শিক্ষাদানের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে বহু স্বীকৃত প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তোমরা
ম্যানেজমেন্টের অনেক প্রতিষ্ঠানের নাম শুনে নেটে সার্চ করলে দেখবে অনেকে যারা দাদারা বা সিনিয়র যারা আছে তারা ম্যানেজমেন্ট পড়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে। তাহলে এরকম স্বীকৃত প্রতিষ্ঠান আছে এই পড়াশোনার জন্য। 5 নম্বর হচ্ছে এটা একটা বিজ্ঞান। বিজ্ঞান কেন বলা হচ্ছে? বিজ্ঞান যেমন একটি সুসংহত জ্ঞান যা সঠিকভাবে কোনো কর্ম সম্পাদনে সাহায্য করে, কিংবা বিজ্ঞান হলো এক ধরনের প্রক্রিয়া যা অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ফলে উপলব্ধ হয়, তেমনই পরিবেশ হিসাব নিকাশেও বিজ্ঞানের এই মূল বৈশিষ্ট্যগুলো দেখা যায়। 6 নম্বর হচ্ছে এটা একটি কলা। কলা মানে টেকনিক, অর্থাৎ ব্যক্তিগত কর্মদক্ষতা। বলছে ব্যক্তিগত কর্মদক্ষতা ও পারদর্শিতার উপর ভিত্তি করে পরিবেশ হিসাব নিকাশের কাজ সম্পন্ন করা হয় বলে পরিবেশ হিসাব নিকাশকে অন্যান্য কলার ন্যায় এক ধরনের বিশেষ কলা হিসাবে চিহ্নিত করা হয়। তাহলে দেখা যাচ্ছে আমার পরিবেশ হিসাব নিকাশের আমরা 6টা বৈশিষ্ট্য পেলাম। এই বৈশিষ্ট্যগুলো পেয়ে গেছো, নোট করে নেবে, ঠিক আছে? এবার পরের প্রশ্নে চলে আসি। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন রয়েছে, কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের পরিব্যয় বা কস্ট কিভাবে নির্ধারণ করা হয়? আমি আরও একবার বলে দিই, কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের পরিব্যয় বা কস্ট কিভাবে নির্ধারণ করা হয়? তাহলে এতক্ষণ তোমরা যারা 11-এ ছাত্র আছো তারা এতক্ষণ ভাবছিলে স্যার কস্টিং পড়াচ্ছেন, কিন্তু কি পড়াচ্ছেন এতক্ষণ ধরে, তাই তো? তোমরা শুরুতেই যারা শুরু করেছো বাড়িতে তারা দেখবে যেখানে শুরু করেছে সেই জিনিসটা এবার পাচ্ছি কি, পরিব্যয় কীভাবে নির্ধারণ করবো বা কস্ট কীভাবে নির্ধারণ। তার কস্ট বা পরিব্যয় অর্থাৎ দ্রব্যের উৎপাদন ব্যয়। একটা দ্রব্য উৎপাদন করতে যা খরচ হয়েছে সেই খরচগুলো যোগ করব। এই যোগ করাকে আমরা একদম সাধারণ ওই ছোটোবেলায় 1, 2, 3 উপরে নিচে বসিয়ে দিয়ে যোগ করলে তো হবে না। তো একটা নির্দিষ্ট পদ্ধতি, কারণ এটা একটা বিজ্ঞান, এটা একটা প্রক্রিয়া, এটা একটা কলা। তাহলে এই যে আমি পরিব্যয় বা কস্ট নির্ণয় করব, তার একটা বিশেষ প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটাকে আমরা যে চিত্রের মাধ্যমে আনি, যা স্টেপ বাই স্টেপ সেগুলোকে নির্ণয় করি, তাকে আমরা বলি কস্ট শিট। তাহলে যারা 11 আছে তারা এতক্ষণে বলছে না না এইবার তাহলে কস্টিংয়ে এসেছি, তাই তো? তাহলে আমরা কস্ট শিটটা করব। আমাদের কস্ট শিটের প্রথমে বোর্ডে চলে যাও, হেডিংটা আমাকে লিখতে হবে। হেডিংটা একটুখানি বড় পেজটা, হ্যাঁ আচ্ছা, আমি একদম হেডিং উপরে লেখা আছে কস্ট শিট অফ ড্যাশ ড্যাশ কোম্পানি, অর্থাৎ যে ব্যবসায় প্রতিষ্ঠান বা কোম্পানির আমি হিসাবটা করব তার নাম লিখতে হবে একদম সবার উপরে, ঠিক আছে? এইবার এই কস্ট শিটটা কতটা সময়ের, 1 মাসের হতে পারে, 1 বছরের হতে পারে, সেটা তার নিচে লিখবে ফর দ্য মান্থ অবলিক ইয়ার এন্ডেড। এইবার আমাকে কস্ট শিটের ছক করতে হবে, ঠিক আছে? ছকটা কিভাবে টানছি দেখে নাও, পরপর আমরা ছকটা টেনে নেবে। এইবার দেখো আমি এখানে টাকার একটা ঘর করেছি, কারণ জায়গাটা খুব ছোট, আমাকে সম্পূর্ণ বিষয়টা আনতে হবে। এইবার হেডিংগুলো লিখে নেবো, পার্টিকুলার্স, আর এটা হচ্ছে অ্যামাউন্ট রুপিস। এইবার কথা হচ্ছে আমরা যখন দ্রব্য উৎপাদন করি, উৎপাদনের প্রধান খরচ কি? প্রধান খরচ কাঁচামাল। কাঁচামালের সঙ্গে আর কি লাগে? মজুরি বা লেবার চার্জ লাগে। আমরা যদি এর গুরুত্ব অনুসারে ভাবি, দেখবে প্রথম কাঁচামাল, তারপর লেবার সংক্রান্ত খরচ, এছাড়া কিছু প্রত্যক্ষ খরচ আছে যাকে ডাইরেক্ট এক্সপেন্সেস বলা হয়, এগুলোও প্রধান। এইভাবে স্টেপ বাই স্টেপ আমি এগিয়ে আসি। আচ্ছা, প্রথম আসছে আমরা কী করবো, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। কাঁচামাল আমরা বলছি এতক্ষণ ধরে, কাঁচামালের ইংলিশটা হচ্ছে র মেটেরিয়াল। তাহলে ওপেনিং স্টক অর্থাৎ ব্যবসার এই যে মাসের আমি হিসাবটা করব, অর্থাৎ কস্ট শিটটা তৈরি করব, অর্থাৎ উৎপাদন ব্যয় নির্ণয় করব, তার শুরুতে প্রথম দিন শুরুর সময় যত টাকার র মেটেরিয়াল কাঁচামাল আছে তাকে বলা হচ্ছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। তাহলে সেটা আমি ব্যবহার করবো। এবার মাসের শুরুতে ছিল সেইটাকে ব্যবহার করে আমার উৎপাদন কাজ চালাতে হবে, তাহলে সেই টাকাটা আমি এখানে টাকার ঘরে লিখব। এর সঙ্গে কী করবো, অ্যাড পারচেস অর ইম্পোর্ট অফ র মেটেরিয়াল। পারচেস আমরা যেটা কিনছি, আমরা লোকাল থেকে যেটা কিনি যেটা কিনছি তাকে বলছি পারচেস। কিন্তু যদি আমরা বিদেশ থেকে কিনে আনি তাকে বলা হয় ইম্পোর্ট। সেই ইম্পোর্টটা কী করবো, আমরা যে কোনো জিনিস ইম্পোর্ট করতে পারি, যে কোনো জিনিস কিনতে পারি, কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের কাঁচামাল কত টাকার কিনেছে, লোকাল থেকে যেটা কিনছে সেটাকে বলছে পারচেস। আর যদি ইম্পোর্ট অফ র মেটেরিয়াল থাকে, তার মানে বিদেশ থেকে, মানে অন্য দেশ থেকে কিনে আনছি, তাকে বলা হচ্ছে ইম্পোর্ট অফ র মেটেরিয়াল। ঠিক আছে, এটা আমি তাহলে ওপেনিং স্টকের সঙ্গে যোগ করবো, কারণ ওইটাকে এই জিনিস যা ছিল তার সঙ্গে কিনেছি, এই দুটোকে আমি ব্যবহার করব। আর কি হচ্ছে, মাল কিনে আনার জন্য যে গাড়ি ভাড়া দিতে হচ্ছে, ক্যারেজ ইনওয়ার্ড বা ফ্রেইট বলা হয়, তাহলে এটা আমার খরচ হচ্ছে, তাহলে এটা আমার খরচ বেড়ে গেল। তাহলে এই তিনটে জিনিস আমি যোগ করব, তিনটে জিনিস যোগ করে যোগফলটা বসাবো। এর থেকে বাদ দেবো কি, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, অর্থাৎ মাসের শেষে বা যতটুকু সময়ের আমি অঙ্ক করছি, মাসের শেষ বা বছরের শেষে আমার কত টাকার মাল রয়ে গেল, অর্থাৎ ব্যবহার হয়নি, পড়ে রয়েছে, সেটাকে বলা হচ্ছে
ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল। তাহলে সেটাকে আমি কী করবো, বাদ দেবো। দেখো এই যে বিয়োগ করছি, বিয়োগটাকে দেখানোর জন্য একটা ব্র্যাকেটে রাখবে, এটা কিন্তু অ্যাকাউন্টিংসের একটা নিয়ম। এছাড়া কি বাদ যায়, যদি অ্যাবনর্মাল লস অফ র মেটেরিয়াল থাকে, অর্থাৎ অস্বাভাবিক কারণে কোনো র মেটেরিয়াল নষ্ট হয়ে গেছে, লস মানে নষ্ট হয়ে যাওয়া, ক্ষতি হয়ে যাওয়া, তাহলে অ্যাবনর্মাল লস হয়েছে, কিংবা র মেটেরিয়াল আমি ফেরত দিয়ে দিয়েছি, কিনেছিলাম কোনো কারণে ডিফেক্ট বেরিয়েছে, কোনো কারণে আমি ফেরত দিয়ে দিয়েছি যার কাছ থেকে কিনেছিলাম, তাহলে এটা আমি লেস করব। তাহলে উপরের যোগফল থেকে দুটো বিয়োগ করে আমার বিয়োগফল যেটা বেরোবে, এই জিনিসটাকে বলা হচ্ছে র মেটেরিয়াল কনজিউমড, অর্থাৎ কত টাকা র মেটেরিয়াল আমি ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে র মেটেরিয়াল কত টাকা ব্যবহার করছি বোঝা গেল। এরপর আমার কি আসবে, ডাইরেক্ট বা প্রোডাক্টিভ বা ফ্যাক্টরি ওয়েজেস, ওয়েজেস আর একটা নাম হচ্ছে লেবার, অর্থাৎ এটাকে আমি অ্যাড করবো। অ্যাড করবো কি, ডাইরেক্ট ওয়েজেস বা প্রোডাক্টিভ ওয়েজেস বা ফ্যাক্টরি ওয়েজেস বা ওয়েজেসের আরেকটা নাম লেবার থাকে, যেটা আমি বসিয়ে দেবো, এটা যোগ করবো। আর কি থাকে এখানে, এই পার্টে আরও কিছু ডাইরেক্ট এক্সপেন্সেস থাকে, প্রত্যক্ষ খরচ যেগুলো আনার জন্য দিতে হয়, সেগুলোকে হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স, এটাকেও যোগ করবো। আরেকটা থাকে চার্জেবল এক্সপেন্সেস, চার্জেবল মানে কোনো জিনিসের কোয়ালিটি, গুণাগুণ বাড়ানোর জন্য যে খরচ দেওয়া হয় তাকে বলে চার্জেবল এক্সপেন্সেস, সেটাও আমার প্রত্যক্ষ বা প্রধান দিতেই হবে, তার গুণ, আমার গুণাগুণ ওটার উপরে নির্ভর করছে। তাহলে এই কটা খরচ আমি যোগ করব। এই কটা খরচের যোগফল, এই যোগফলটাকে বলা হচ্ছে প্রাইম কস্ট। প্রাইম মানে মুখ্য, মুখ্য বা প্রধান, অর্থাৎ প্রধান খরচ হচ্ছে র মেটেরিয়াল এবং এই যে ডাইরেক্ট ওয়েজেস এবং ডাইরেক্ট অন্যান্য এক্সপেন্সেস, এটা যোগফল, এটাকে বলা হচ্ছে প্রাইম কস্ট। এরপর কি করব, ফ্যাক্টরি সংক্রান্ত যত রকমের খরচ আছে সেই খরচগুলো যোগফলকে বলা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। অনেক রকমের বিষয় আছে, সেগুলো দেখানো এখানে আমি সময় থাকলে দেখিয়ে দেবো আলাদাভাবে। ফ্যাক্টরি ওভারহেড বা ফ্যাক্টরি আরেকটা নাম হচ্ছে ওয়ার্কশপ। ওয়ার্কশপে যত রকমের খরচ হয় সেই খরচগুলোকে বলা হচ্ছে ওয়ার্কস ওভারহেড। ঠিক আছে, তাহলে এটাকে আমি যোগ করব। যোগ করে এই যোগফলটাকে বলা হচ্ছে গ্রস ফ্যাক্টরি কস্ট বা গ্রস ওয়ার্কস কস্ট। এর থেকে আমাকে এর সঙ্গে এবার দেখো আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস বা সেমি ফিনিশড গুডস। ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, প্রোগ্রেস মানে উন্নতি, ওয়ার্ক মানে কাজ, ইন মানে মধ্যে, মানে যে কাজটা এখনও উন্নতি হয়নি, এখনও উন্নতি হচ্ছে, কমপ্লিট হয়নি, তাকে বলা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস। অর্থাৎ এর আরেকটা নাম সেমি ফিনিশড গুডস, কিছুটা তৈরি হয়েছে। যেমন এই যে একটু আগে যে উদাহরণটা দিচ্ছিলাম জামা কাপড়ের কারখানার ক্ষেত্রে, টেলার মাস্টার হয়তো কেটে রেখেছে, যাকে দিয়েছি সেলাই করতে সে সবটা সেলাই করতে পারেনি, কিছুটা ওই কাটা অবস্থায় পড়ে রয়েছে। এটা কি হলো, একটা অংশ হয়েছে, একটা অংশ কমপ্লিট হয়নি, এটা বলছে সেমি ফিনিশড গুডস বা ওয়ার্ক ইন প্রোগ্রেস। ঠিক আছে, তাহলে এর যে ওপেনিংটা আছে সেটাকে আমি এখন তৈরি করতে, কমপ্লিট করতে, শুনে এটা যোগ হবে। এই যোগফল থেকে আমি কি করব, ক্লোজিংয়ে যদি থাকে এই যে সেমি ফিনিশড গুডস বা ওয়ার্ক ইন প্রোগ্রেস, এটা যদি ক্লোজিংয়ে থেকে থাকে সেটাকে আমি মাইনাস করব। আর কি হচ্ছে, সেল অফ স্ক্র্যাপ। স্ক্র্যাপ মানে, স্ক্র্যাপ মানে কি, স্ক্র্যাপের বাংলা হচ্ছে ভগ্নাবশেষ। অর্থাৎ যদি জামা কাপড়ের ছাট কাপড় কাট থেকে যেটা বাদ পড়ে যাচ্ছে, পড়ে থাকছে, এটাকে হচ্ছে স্ক্র্যাপ বলা হয়। তো এই স্ক্র্যাপ আমি যদি বিক্রি করে দিই তাহলে কী হচ্ছে, আমার ব্যবসার একটা ইনকাম বেড়ে গেলো, অর্থাৎ কারখানার যে খরচগুলো ছিল, ফ্যাক্টরির যে খরচগুলো, খরচের একটা অংশ আমার বেরিয়ে এলো, অর্থাৎ টাকা পেয়ে গেলাম, অর্থাৎ ওই খরচটা কমে গেলো, ওই জন্যই সেল অফ স্ক্র্যাপের টাকাটা আমাকে মাইনাস করতে হবে। তাহলে এই দুটো জিনিস আমি মাইনাস করবো, মাইনাস করে যেটা বেরোবে তাকে বলা হচ্ছে নেট ফ্যাক্টরি কস্ট বা নেট ওয়ার্কস কস্ট। ঠিক আছে, তাহলে এই যে যোগফলটা হলো নেট ফ্যাক্টরি, এই বিয়োগফলটা হলো নেট ফ্যাক্টরি কস্ট বা নেট ওয়ার্কস কস্ট। এরপর আমি কী করবো, তাহলে ফ্যাক্টরি কাজ হয়ে গেল। ফ্যাক্টরির পরে কি আছে, আমার একটা বড় একটা কারখানা কাজ যদি ভাবি, ফ্যাক্টরি থাকে, তার সঙ্গে অফিস থাকে, যেখানে ম্যানেজার থাকে, অ্যাকাউন্টেন্ট থাকে, ক্যাশিয়ার থাকে, তাদের যে খরচগুলো সেগুলো আমাকে উৎপাদন ব্যয়ের থেকে তুলে আনতে হবে। তাহলে তাদের খরচটাকেও আমাকে উৎপাদন ব্যয়ের মধ্যে যুক্ত করতে হবে। এই কারণে বলা হচ্ছে কি, অ্যাড করব অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেশন মানে যারা প্রশাসনে আছে, অর্থাৎ ব্যবস্থাপকগণ, ম্যানেজারগণ। তাহলে এই অফিস এবং অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডটা আমি এখানে যোগ করব। এইটা যোগফলটা যখনই হয়ে যাবে, এই যোগফলটাকে বলা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। তাহলে এই যে যোগফলটা বেরোলো এটাকে বলবো কস্ট অফ প্রোডাকশন। ঠিক আছে, এইবার আমার উৎপাদন হয়ে গেছে, উৎপাদনের কাজ কমপ্লিট, অফিসের কাজও কমপ্লিট। এবার আমাকে বাজারে বিক্রি করতে যেতে হবে। তাহলে বিক্রি যেটা করব তার দাম কত সেটা নির্ণয় করার জন্য, তাহলে আগের বছর এরকম কিছু উৎপাদন পণ্য রয়েছে যেটা বিক্রি হয়নি, তাহলে সেটাকে বলছে ওপেনিং ফিনিশ গুডস। যদি ওপেনিং ফিনিশ গুডস থেকে থাকে তাহলে সেই ওপেনিং ফিনিশ গুডসটা আমরা এখানটায় অ্যাড করব কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে। অ্যাড করে তার থেকে কি করব, ঠিক এর উল্টোটা কি, ক্লোজিংয়ে যদি থেকে থাকে যেটা আমরা বিক্রি করে নিই, সেই ক্লোজিং ফিনিশ গুডসের পরিমাণটা এখান থেকে আমি বিয়োগ করে দেবো। বিয়োগ করে যে বিয়োগ ফলটা হলো তাকে বলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এই যে ওপেনিং ফিনিশ গুডস যোগ করলাম
আর ক্লোজিং ফিনিশ গুডস বিয়োগ করলাম, বিয়োগ করার পরে যে বিয়োগ ফলটা হলো সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। যে মালটা বিক্রি করবে, যে পণ্যগুলো বিক্রি করব, সেই পণ্যের কস্ট, পরিব্যয়। তাহলে এই হলো কস্ট অফ গুডস সোল্ড। এইবার আমি ফ্যাক্টরি খরচ দিলাম, অফিসের খরচ নিলাম, আমাকে পণ্যগুলো বিক্রি করতে আমাকে তো অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, সেলসম্যান লাগাতে হবে, তাহলে আমার বাজারে বিক্রি বাড়বে কী করে, তাই তো? তাহলে আমাকে সেলস সংক্রান্ত কিছু খরচ হয়, তাহলে সেই খরচটা তো তুলে না আনলে আমার ব্যবসাটা থাকবে কী করে, তাহলে ব্যবসা লাটে উঠে যাবে। তাহলে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড বলা হয় তাকে, অর্থাৎ সেলস এবং ডিস্ট্রিবিউশনের জন্য যে খরচগুলো হচ্ছে তাকে বলা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। ঠিক আছে, এটাকে আমরা একসঙ্গে অ্যাড করব। তাহলে সেলস হওয়ার আগে পর্যন্ত আমার সমস্ত খরচ আমি পেয়ে গেলাম। এই যে যোগফলটা বেরোবে, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করার পর যেটা হলো তাকে বলছে কস্ট অফ সেলস বা টোটাল কস্ট। যা খরচ হয়েছিল একদম মেটেরিয়াল, ওয়েজেস, ফ্যাক্টরি সংক্রান্ত খরচ, অফিস সংক্রান্ত খরচ, সেলস সংক্রান্ত খরচ, সমস্ত খরচ যোগ হয়ে গেছে, তাই বলছে টোটাল কস্ট। কস্টের পর্ব শেষ। তাহলে টোটাল কস্টের আর একটা নাম হচ্ছে কস্ট অফ সেলস। এইবার এই দামে কি মালিক বিক্রি করবে? এই দামে মালিক বিক্রি করলে ব্যবসা চলবে না। তাহলে এর সঙ্গে মালিকের প্রফিটটা যোগ করতে, মালিক কত টাকা প্রফিট নিতে চাইছে সেই প্রফিটটা এখানে আমাকে যোগ করতে হবে। তাহলে অ্যাড প্রফিট, এই প্রফিটটা যোগ করার পর যেটা হলো সেটা হচ্ছে সেলিং প্রাইস বা সেলস প্রাইস, অর্থাৎ মালিক কোন দামে বিক্রি করবে। এই যে প্রফিট যোগ করার পর যেটা হলো, টোটাল কস্টের সঙ্গে প্রফিট যোগ করা যেটা হলো, এটা হচ্ছে সেলিং প্রাইস বা সেলস প্রাইস। তাহলে বোঝা গেল কস্ট কিভাবে নির্ধারণ করব এবং বিক্রয় মূল্য, অর্থাৎ বাজারে যেটা বিক্রি করব তার মূল্য কিভাবে নির্ণয় করব, সেটা আমরা কীভাবে পরপর স্টেপ বাই স্টেপ যাব, একদম গুরুত্ব অনুসারে সব এগোতে হবে। আর এটার নাম হচ্ছে কস্ট শিট। আমরা যে শিটের মাধ্যমে, অর্থাৎ তালিকার মাধ্যমে কোনো দ্রব্য বা পণ্যের উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য নির্ধারণ করি বা নির্ণয় করি, সেই তালিকাকে বলা হচ্ছে কস্ট শিট বা পরিব্যয় তালিকা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, একেবারে ভীষণ সুন্দর করে আশা করি পুরো বিষয়টি বুঝিয়ে দিলেন এবং তার সঙ্গে সঙ্গে বোর্ড ওয়ার্কও অসাধারণ ছিল। আমাদের সময় আজকে একেবারেই শেষ। স্যার, আমি একদম ছোট করে দু অক্ষরে একটু জানতে চাইবো, দু কথা আছে, যারা বাড়িতে রয়েছেন, যারা পড়াশোনা শুরু করছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? শোনো, তোমরা মাধ্যমিক পাশ করে গেছো, আশা করি ভালোই রেজাল্ট করেছো। মাধ্যমিক লেভেল অবধি পড়াশোনাটা কিন্তু বাধ্যতামূলকই বলা যায়, অর্থাৎ একদম সব রকমের বিষয় আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, তাই তো সব রকমের বিষয় নিয়ে আমাদের মাধ্যমিক লেভেল অবধি। কিন্তু যখন আমি মাধ্যমিক পাশ করলাম, 11-এ উঠে গেলাম, তখনই স্কুলে গিয়ে 11-এ ভর্তি গিয়ে জিজ্ঞাসা করছি তুমি আর্টস নেবে না কমার্স নেবে না সায়েন্স নেবে, তাই তো? এইগুলো কেন? এগুলো হচ্ছে নিজের ফিউচার, ভবিষ্যৎ। তুমি ভবিষ্যতে কি হতে চাও? একদমই। তুমি যদি বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চাও বা কোনো কিছু নতুন কিছু আবিষ্কার করতে চাও, ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, একেবারে অবশ্যই যেটাই হতে চাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। ব্যবসা সংক্রান্ত বিষয় জানতে হলে তোমাদের কমার্স নিয়ে পড়তে হবে। অবশ্যই অবশ্যই, একদম। আজকে সময় আমাদের এখানেই শেষ, আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানানোর জন্য, এবং তোমাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকো, অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থাকো এবং সঙ্গে রাখো সিটিভিএনকে।